হ্যালো বন্ধুরা, যারা যারা আমাদেরকে ভালোবাসেন তারা সবাই প্লিজ ফেসবুকে গিয়ে আমাদের নীলস ডায়েরি ফেসবুক পেজটাকে ফলো করে আসবেন। প্লিজ প্লিজ আমাদের সাথে কথা বলতে চাইলে ফেসবুকে গিয়ে আমাদের নীলস ডায়েরি ফেসবুক পেজে ফলো দিয়ে পেজে মেসেজ করবেন, অবশ্যই রিপ্লাই দেব ইনশাআল্লাহ। বলুন মা, কবুল। কাজী সাহেবের কথায় মিশ্র অনুভূতিরে এসে জড়ো হয় ইনায়েতের মনে। বিয়ে, এই দুই অক্ষরের শব্দটার মাঝে লুকিয়ে আছে হাজারো প্রতিশ্রুতি। কবুল বলা আর কাবির নামায় স্বাক্ষর করার মাধ্যমেই দুটি আত্মা বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয় আর শুরু হয় নতুন করে পথ চলা। সূচনা করে জীবনের নতুন আরেকটি অধ্যায়ের। লজ্জামাখা মুখ নিয়ে মাথা নিচু করে বলে ওঠে ইনায়েত, কবুল। সাথে সাথে সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। খুব ঘটা করে পরিবারের মধ্যে আর দু একজন ফ্রেন্ড নিয়ে ইনায়েত আর স্পন্দনের বিয়েটা সম্পন্ন হলো। ভাবতেই অবাক লাগছে, এখন ইনায়েত স্পন্দনের স্ত্রী, তার অর্ধাঙ্গী। স্পন্দনের প্রতি সবটুকু অধিকার রয়েছে ইনায়েতের। বাসর ঘরে চুপটি করে বসে আছে ইনায়েত, মনের মধ্যে নানা রকম চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে, সাথে ভয়ও লাগছে। স্পন্দন কি আজও ধমকাবে নাকি? এটা তো শিওর যে বিয়েটা স্পন্দন কোনো একটা কারণে হুট করেই করেছে, কিন্তু সেই কারণটা কি? আদ্র। এদিকে আদ্র একের পর এক ওয়াইনের বোতল মেঝেতে ছুঁড়ে ফেলছে। লাস্টের একটা বোতল রুমে থাকা বড় আয়নাটায় ছুঁড়ে মারতে সেটা চুরচুর করে ভেঙে পড়লো। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আয়নার টুকরোগুলোর মধ্যে আদ্রের হিংস্র চেহারাটা ভেসে উঠেছে। না না, এ হতে পারে না। ওই স্পন্দন আবারও আমার প্ল্যান ফ্লপ করে দিল। আর ইনায়েত, তোমাকে তো আমি আমার করেই ছাড়বো, যে করেই হোক। আর স্পন্দন, তোমার জন্য আমি আমার পাওয়ার হারিয়েছি। তোমার আসল চেহারাটাও আমি সবার সামনে এনে ছাড়বো। রাত প্রায় 1টা বাজে। ঘুমু ভাবে বারবার ঢুলে পড়ছে ইনায়েত। একটু পর খট করে দরজা খোলার আওয়াজ পেতে মস্তিষ্ক তার আপনা আপনি সজাগ হয়ে যায়। স্পন্দন রুমে প্রবেশ করে ইনায়েতের দিকে নজর দিতে ভ্রুদুটি কুঁচকে নেয়। তারপর সামনে যে কি রে, তুই এখনো ফ্রেশ না হয়ে এখানে বসে বসে ঘুমে ঢুলছিস কেন? যাও ফ্রেশ হয়ে। স্পন্দনের কথায় ভেবাচাকে খেয়ে যায় ইনায়েত। ব্যাটা খুবই শালা, আনরোম্যান্টিক খরগোশের বাচ্চা। মনে মনে গালি দিতে থাকে ইনায়েত। চোখ দুটি ছোট ছোট করে বলে ওঠে, আমি কি ইচ্ছে করে বসে আছি নাকি? ওটা তো শুধু মা আর নিধি বলেছিল তাই। স্পন্দন এবার খাটের উপর বসে পড়ল। তার কি বলেছে মা নিধি? আমাকে একটু বল, আমিও একটু শুনি। ইনায়েত মুখ বাঁকিয়ে উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। রাতের টিমটিমে আলো জানালা ভেদ করে ব্যালকনির মেঝেতে এসে পড়েছে। ইনায়েত বের হয়ে আসলো, পরনে হালকা লেমন রঙের লং কামিজ, সাদা পাজামা আর ওড়না। স্পন্দন ল্যাপটপে কিছু একটা খুব গভীরভাবে দেখছে, তারপর ফাইলটা পাসওয়ার্ড দিয়ে লক করে রাখলো। হঠাৎ ইনায়েতের দিকে চোখ যেতে থমকে যায়। রাতের হালকা আলোতে একদম যেন শুভ্র পরি লাগছে ইনায়েতকে। এটা খেয়াল করে ইনায়েত কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে গলা খাকারি দিয়ে ওঠে সে, আর তা শুনে স্পন্দনেরও হুঁশ ফিরে। ইনায়েত আসতেই স্পন্দন বলে, নে এবার ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে তো। আপনি ঘুমাবেন না? আমার একটু কাজ আছে, আমি একটু পরে ঘুমাবো, তুই ঘুমা। আমিও ঘুমাবো না। স্পন্দন এবার একটু সামনে এগিয়ে যায় ইনায়েতের দিকে, চোখে মুখে দুষ্টুমির ভাব এনে বলে, কেন, অন্য কিছু করার মতলব আছে নাকি? স্পন্দনের কথার অর্থ বোঝা মাত্রই লজ্জায় মিয়ে পড়ল ইনায়েত। মনে মনে বলল, এই লোকটার মুখে কিচ্ছু আটকায় না নাকি? উফ, মুখের উপর সব কিছু বলে দেয়। কিছু একটা ভেবে ফট করে বলে দেয়, গান শোনাবেন? হঠাৎ গান শোনানোর আবদারে কি বলবে খুঁজে পায় না স্পন্দন। আমি খালি গলায় গান পারি না তো। কেন কেন? আপনার সেই গিটারে টুংটাং শব্দ তুলবেন আর গান গাইবেন, ঠিক যেমন মাঝরাতে হুঠাৎ সুর তোলেন। লাস্টের কথাটা বলে থতমত খেয়ে গেল ইনায়াত। না না, এটা কি করলাম আমি? এখন যদি জিজ্ঞেস করে যে আমি চুপি চুপি মাঝরাতে তার গান শুনি, তখন কি হবে? আমি কি বলবো এখন? এদিকে স্পন্দন গোল গোল চোখে তাকিয়ে আছে ইনায়েতের দিকে। তুই কি করে জানলি যে আমি মাঝরাতে হুটহাট গান ধরি? বাইনি চান্স তুই কি চুপি চুপি আমার গান শুনবি? যেটার ভয় পাচ্ছিল সেটাই হলো। কি বলবো এখন ইনায়েত, কি বলবে? যদি ধমক দিয়ে বসে তখন? কিছুটা আমতামতা করে বলে, দু একবার শুনেছি। রাতের আকাশের দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে নিধি। জীবনটা সত্যিই অদ্ভুত। আচ্ছা, তার আর আয়ানের সম্পর্কটা স্বাভাবিকভাবে থাকলেও পারতো, তবে বিচ্ছেদ কেন হলো? এখন কি আর চাইলেই খুব সহজে তাকে আবারও মেনে নিতে পারবে? আজকেও বিয়ের অনুষ্ঠানের ফাঁকে হঠাৎ করে আয়ান নিধির সামনে এসে দাঁড়ায়, তারপর সবার থেকে আড়াল করে নিয়ে যায় নিধিকে। প্লিজ নিধি, আমাকে এভাবে আর কষ্ট দিও না, আমাকে তিলে তিলে শেষ করে দিও না। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু একটিবার সুযোগ দাও। কোনোদিন কোনো কষ্ট দেব না, কখনো অভিযোগ তুলতে পারবে না। নিধি এবার ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, এতটাই যখন ভালোবেসেছিলেন, তাহলে সেদিন আমার
তোমার প্রতি ভালোবাসাটাকে প্রত্যাখ্যানিত হতে হয়েছিল কেন? আমি তো তোমার যোগ্য ছিলাম না, তবে আজ কেন এসেছো আমায়? আয়ানকে আর কিছু বলতে না দিয়ে সেখান থেকে চলে আসে নিধি, কিন্তু মনটা তার ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল। তা কিভাবে বোঝাবে সে? হাতে গিটার নিয়ে ব্যালকনিতে বসে পড়ে স্পন্দন, সামনে বসে অধীর আগ্রহে অপেক্ষা করছে ইনায়াত। গিটারের টুংটাং শব্দ তোলায় স্পন্দন দৃষ্টি তার প্রেয়সীর চোখের দিকে। দেখি দেখি জ্বালা বুকের মাঝে এ প্রেমের ফাগুনে, গলে যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে, বুকে যন্ত্রণা নেই সান্ত্বনা, তো আশা কি থামে? সে স্বপ্ন যে পেল মন খুঁজে, তো তোমারই নামে প্রেম আমার, ও প্রেম আমার, প্রেম আমার, প্রেম আমার। গান শেষ হতেই স্পন্দন খেয়াল করে ইনায়েত ঘুমিয়ে পড়েছে। তা দেখে মুচকি হাসি হেসে দেয় সে। সকালবেলার মিষ্টি রোদের সোনালি আলোর ঝলকানি চোখে পড়তে মিটমিট করে তাকায় ইনায়াত। চোখ খুলে খেয়াল করে সে বিছানায় শোয়া, কিন্তু যেটুকু মনে পড়ছে খুব সম্ভবত সে গতকাল রাতে ব্যালকনিতে বসে বসে স্পন্দনের গলায় গান শুনছিল আর তার মাঝেই ঘুমিয়ে পড়েছিল। তবে কি স্পন্দনে তাকে নিয়ে এসছে? ভাবতেই একরাশ লজ্জা এসে ভিড় জমায়। শাওয়ার শেষ করে ওয়াশরুম থেকে বের হয় স্পন্দন। স্পন্দনের দিকে চোখ যেতেই ইনায়েতের চোখ যেন চড়ক গাছ, খালি গায়ে বিন্দু বিন্দু পানি জমে আছে। ফর্সা শরীরে যেগুলো দেখতে একদম মুক্তর মতো মনে হচ্ছে। ভেজা চুলগুলো কপালের সাথে লেপ্টে রয়েছে, যার কারণে সবচেয়ে আকর্ষণীয় লাগছে। আমাকে দেখা শেষ হলে বা নিজে ফ্রেশ হয়ে এসো, অবশ্য দেখতেই পারিস আফটারঅল সব মেয়েদের ক্রাশ আমি। কথাটা একটু ভাব নিয়ে বলল স্পন্দন, আর এদিকে ইনায়েত পারে না নিজের মাথার চুল নিজে ছিঁড়ে ফেলতে। তোর হয়েছেটা কি ইনায়েত? যখন তখন ড্যাপ ড্যাপ করে এই খবিশ ব্যাটার দিকে তাকিয়ে থাকিস। আর আমারই দোষটা কোথায়? এমনভাবে আমার সামনে এসে দাঁড়ালে তো চোখ যাবেই। আর ইনার কথা তো বাদই দিলাম, সময় পেলেই লজ্জায় ফেলে দেয় আমাকে। কথাগুলো বিড়বিড় করতে করতে ওয়াশরুমে চলে যায় ইনায়াত। ডাইনিং টেবিলে বসে বসে সবাই নাস্তা করছে। স্পন্দনের মা মিসেস সাবিনার সযত্নে ইনায়াতের প্লেটে খাবার তুলে দিচ্ছেন। নাস্তা করার এক পর্যায়ে স্পন্দন বলে, এনায়া তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নাও ভার্সিটির জন্য। এবার মিসেস সাবিনা খেতে খেতে বলে ওঠেন, আহা স্পন্দন, মেয়েটার তো রেস্টের প্রয়োজন। একদিনে এত দৌড়ঝাঁপ, ওর উপর তো প্রেশার পড়েছে। ওকে বরং দুদিন রেস্ট নিতে দাও, পরে না হয় নিধির কাছ থেকে নোটসগুলো নিয়ে নেবে। না না ফুপি, আবার কোনো সমস্যা নেই, আমি যেতে পারবো। তা তো ভালো কথা, কিন্তু তুমি এখনও ফুপি বলো কেন? এখন থেকে স্পন্দনের মতো তুমিও আমায় মা বলে ডাকবে, মনে থাকবে? কথাগুলো মিসেস সাবিনা ইনায়াতের মাথায় হাত বুলাতে বুলাতে বললেন। ইনায়াতও মাথা নাড়িয়ে সম্মতি জানায়। গাড়ির ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে স্পন্দন, আর তার পাশের সিটে বসে আছে ইনায়াত। ড্রাইভিংয়ের মাঝে হঠাৎ ইনায়াত প্রশ্ন করে বসে, স্পন্দন ভাই, আপনি কিন্তু এখন আমায় বললেন না যে আপনি কিভাবে ওই আদ্র স্যার আর আমার কথাগুলো জানলেন। স্পন্দন দাঁতে দাঁত চেপে বলে ওঠে, এই মেয়ে, এই তোমার সমস্যাটা কি? খালি ভাই ভাই করো। আমি কি তোমার মায়ের পেটের ভাই লাগে? আর সব থেকে বড় কথা, নিজের হাজবেন্ডকে কেউ ভাই বলে নাকি? ইনায়েত মুখ ফুলিয়ে বলে ওঠে, আমি তো ছোটবেলা থেকেই আপনাকে ভাই বলে এসছি, আমার কি দোষ? স্পন্দন এবার কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, তোর এইসব নিয়ে মাথা ঘামানো দরকার নেই। কথাটা বলে রহস্যময় হাসি দেয় স্পন্দন। ভার্সিটির উত্তর দিকে ছোট্ট একটা লেকের পাড় রয়েছে, আর তার পাশেই দু একটা বেঞ্চ। সেখানে বসে বহিয়ান স্রোতের দিকে আনমনে তাকিয়ে রয়েছে নিধি। ফোনে কল আসতে চমকে ওঠে সে। খেয়াল করে দেখে আননোন নম্বর থেকে পরপর 12টা মিসড কল এসেছে। এতবার কল আসে চিন্তায় পড়ে যায় নিধি। লাস্ট কল আসার সাথে সাথে সে রিসিভ করে অপর পাশের ব্যক্তি যা বলে তার শুনে ফোনটা হাত থেকে পড়ে যায় তার। চোখের কোণে জল জমা শুরু করে দেয়, মুখ দিয়ে শুধু অস্পষ্ট স্বরে বেরিয়ে আসে, আয়ান। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে নিধি। অস্থির হয়ে পায়চারি করছে সে। একটু পর ডক্টর বেরিয়ে আসে আর বলে ওঠে, এখানে পেশেন্টের বাড়ির লোককে? নিধি কোনো কিছু না ভেবে এগিয়ে যায়, বলে ওঠে, আমি ডক্টর। আয়ান কেমন আছে? ওর কিছু হয়নি তো? সিরিয়াস কিছু নাই, তবে অ্যাক্সিডেন্টের কারণে শরীরে বেশ খানিকটা রক্ত বেরিয়ে গিয়েছে। ওনার এখন ইমিডিয়েটলি রক্ত লাগবে। এখনই এবি নেগেটিভ রক্ত কার? আমাদের সাথে আসুন। ডক্টর, আমার ব্লাড গ্রুপ এবি নেগেটিভ, আমায় নিয়ে চলুন। এদিকে স্পন্দন ইনায়েতকে পাঠিয়ে দিয়ে
নিধির সাথে রয়েছে, কেননা ইনায়েতের রক্তের ফোবিয়া আছে, যার কারণে স্পন্দন একা থেকে যায়। দেখতে দেখতে প্রায় বিকেল পেরিয়ে যায়। নিধি আয়নের সাথে বসে রয়েছে। ক্যাবিনে শিফট করা হয়েছে তাকে, এক হাতে ক্যানেলার লাগানো। একটু পর আধো আধো চোখে থাকায় আয়ান চারপাশে চোখ বুলিয়ে দেখে সে হসপিটালে ক্যাবিনের শোয়া অবস্থায়। বাম হাতে টান লাগতেই হালকা শব্দে আহ করে ওঠে। নিধির চোখটা মাত্রই লেগে এসেছিল। হঠাৎ মৃদু শব্দ পেয়ে এক লাফে উঠে বসে সে। আয়নে হুঁশ ফিরতে দেখে তার কাছে গিয়ে তার হাতের উপর হাত রেখে বলে ওঠে, আপনি ঠিক আছেন? একটু সাবধানে থাকা যায় না নাকি? জানেন কতটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি। নিধির কান্নারত স্বর দেখে আয়ান তার ডান হাত আলতো করে নিধির গালে রাখে আর বলে ওঠে, এই নিধি পাখি, তাকাও আমার দিকে, দেখো কিছু হয়নি তো আমার। কান্না থামাও প্লিজ। নিধি এবার আয়ানের বুকে মাথা রেখে আনমনে বলে এসে। ভালোবাসি আয়ান, ভালোবাসি। আয়ানও এক হাতে নিধিকে জড়িয়ে ধরে বলে। আমিও ভালোবাসি নিধি পাখি। সন্ধ্যার দিকে বাসায় ফিরে স্পন্দন বাসার সবাই চিন্তিত হয়ে বসে আছে, যা দেখে স্পন্দনের মনে খটকা লাগলো। স্পন্দন আসতেই মিসেস সাবিনা ওকে গিয়ে বলে, স্পন্দন, ইনায়েত কোথায়? ও তো এখনো বাড়ি ফিরেনি। মায়ের মুখে এমন কথা শুনে আকাশ থেকে পড়ে স্পন্দন। কোথায় গিয়েছে ইনায়েত? কি হয়েছে তার? স্পন্দনের ফোনে তখনই রিং হয়। রিসিভ করে যা শোনে তাতে ধীরে ধীরে তার চল শক্ত হয়ে আসে। রাগে হাত মুঠো করে ফেলে। অন্ধকার কোনো এক জায়গায় একটা চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে ইনায়েত। জায়গাটাকে মূলত গোডাউনই বলা যায়। চারপাশে শুধু সারি সারি বাক্স, শুধু একটা লাইট রয়েছে, তাও স্বল্প আলো। একটু পর খট করে দরজা খোলার শব্দ হয়। কেউ একজন সিটি বাজাতে বাজাতে প্রবেশ করে। দিশেহারা হয়ে ড্রাইভ করছে স্পন্দন, চুলগুলি এলোমেলো। কয়েক মুহূর্তের মধ্যে চেহারাটা বিধ্বস্ত হয়ে গিয়েছে। মনের ভিতর শুধু একটা কথাই বারবার চলছে, কোথায় তুই ইনায়েত? চিন্তা করিস না, আমি তো স্পন্দন তোকে ঠিকই খুঁজে বের করবে। চোখের ওপর পানি ছিটা পড়তে কিছুটা নড়ে চড়ে বসে ইনায়েত আধো আধো চোখে তাকিয়ে দেখে বর্তমানে সে কোথায় রয়েছে। না, তেমন কোনো লাভ হলো না। কিন্তু পর মুহূর্তের সামনে যাকে দেখলো তাতে যেন বাগরুদ্ধ হয়ে গেছে ইনায়েত। মৃদু আলোতে আদ্রের হিংস্র মুখটা ভেসে উঠছে। কম্পনত কণ্ঠে বলে ওঠে সে, আদ্র স্যার, আপনি? ইয়া ইনায়েত, ব্লেভস, আমি দ্য গ্রেট এডি ওরফে আদ্র জোহাইয়ের। এসবের মানে কি? আমাকে এভাবে এখানে তুলে নিয়ে এসেছেন কেন? আরে কুল ডাউন, এত হাইপার হলে হয় নাকি? আদ্র এবার কিছুটা ইনায়েতের দিকে ঝুঁকে যায়। ইনায়েতের চোখে চোখ রেখে বলে, আমি তোমাকে কেন নিয়ে এসেছি জানো? আমার তোমাকে চাই। সেটা যদি এক রাতের জন্য হয় তবুও চলবে, বাট আই নিড ইউ। আদ্রের কথার অর্থ বুঝতে পেরে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় ইনায়েত। মনে মনে পড়ে, স্পন্দন, কোথায় আপনি? প্লিজ তাড়াতাড়ি আসুন, এই শয়তানের হাত থেকে আমায় রক্ষা করুন। সন্ধ্যার দিকে বাড়ি ফিরতেই মাঝ রাস্তায় হঠাৎ একটা কালো রঙের মাইক্রোবাস এসে থামে ইনায়েতের সামনে। কোনো কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন তার মুখ বরাবর স্প্রে করে। তারপরেই ধীরে ধীরে শরীর ও চোখ অসাড় হয়ে আসে তার। এরপর আর কিচ্ছু মনে নেই। বর্তমানে আদ্র বাঁকা হেসে ইনায়েতের দিকে হাত এগোতে কেউ দরজাটা সজোরে ধাক্কা মেরে খুলে ফেলে। ইনায়েত যেন আশার আলো দেখতে পায়। স্পন্দনের আগমনে আদ্র একটা ডেভিল হাসি দেয়, তারপর বলে ওঠে, অবশেষে আপনার আগমন ঘটল মিস্টার স্পন্দন। ওপস, সরি, দ্য গ্রেট মাফিয়া কিং স্পন্দন চৌধুরী। আই এম রাইট স্পন্দন। আদ্রের মুখে এসব কথা শুনে ইনায়েত যেন অবাক হওয়ার শেষ পর্যায়ে চলে গিয়েছে। মাফিয়া কিং? তাও আবার স্পন্দন? এ কি করে সম্ভব? না না, হতে পারে না। আদ্র নিশ্চয়ই ভুল কিছু বলেছে, যাতে আমি স্পন্দনকে ভুল বুঝি। কিন্তু ইনায়েতের আস্থাটুকুকে নিঃশেষ করে দিয়ে স্পন্দন বলে ওঠে, যাক, তাহলে জেনে গিয়েছিস। অবশ্য তোর জানারই কথা, তাই না এডি? আদ্র এবার উচ্চ গলায় বলে, শুধু তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমি সব হারিয়েছি। আমার মাফিয়ার পাওয়ার, রাজত্ব, সবকিছু তুই আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছিস। তোর জন্য আমাকে 5 বছর দেশের বাইরে পালিয়ে পালিয়ে থাকতে হয়েছে। আর তুই ভাবছিস আমি এত সহজে তোকে ছেড়ে দেব? নো মিস্টার স্পন্দন, নো। তুই আমার কাছ থেকে আমার পাওয়ার কেড়ে নিয়েছিস। আমিও তোর কাছ থেকে তোর সবচেয়ে প্রিয় জিনিস, তোর ইনায়েতকে কেড়ে নেব। এদিকে ইনায়েত নির্বাক শ্রোতা হয়ে বসে আছে।
সে যে তার কান দুটোকে বিশ্বাস করতে পারছে না। সে তো কল্পনায় ভাবেনি স্পন্দন এসব কর্মকাণ্ডের ব্যাপারে। আচমকা আদ্রতার পকেট থেকে একটা ধারালো নাইফ বের করে ইনায়েতের গলা বরাবর ধরলো। হঠাৎ করেই গলায় ছুরি ধরায় কিছুটা ভয় পেয়ে যায় ইনায়েত। ছুরিটা ধারালো হওয়ায় গলার সাথে ধরতে সাইড থেকে কিছুটা অংশে কেটে যায় ইনায়েতের। সাথে সাথেই মৃদু শব্দে ইনায়েতের মুখ থেকে আহ শব্দ বেরিয়ে এলো, যা দেখে স্পন্দনের মাথায় রাগের আর তীব্র থেকে তীব্রতর হতে থাকে। ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, আদ্র, হাউ ডেয়ার ইউ! তোর সাহস হয় কি করে এনায়েতের গায়ে আঘাত করার? ছেড়ে দে, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। সো স্যাড, তাই না স্পন্দন? দেখো এবার নিজের প্রিয় জিনিসটাকে তিলে তিলে শেষ হয়ে যেতে দেখো। আদ্রের কথায় হঠাৎ করে হো হো করে হেসে দেয় স্পন্দন। হঠাৎ এমন হাসির কারণ খুঁজে পায় না আদ্র। স্পন্দন এবার কিছুটা বাঁকা হেসে বলে ওঠে, আহা ধ্রুব, তুমি এখনো বোকায় রয়ে গেলে। তোমার কি মনে হয় তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার প্রেয়সীকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে? তাহলে তো আমি দ্য গ্রেট মাফিয়া কিং হতাম না। বাট তুমি সেই রহস্যটা জানার আগেই তোমাকে পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। বলেই শার্টের পেছন থেকে গান বের করে পরপর 3টা গুলি শুট করে দেয় আদ্রকে। এদিকে রক্তের কয়েকটা ফোঁটা ছিটে পড়ে ইনায়েতের হাতে, যা দেখে আতকে উঠে সে। আজ আয়ানকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। শরীরটা দুর্বল হওয়ার কারণে বাসায় গিয়ে প্রপার রেস্ট নিতে বলেছে ডক্টর। নিধিও আয়ানের সঙ্গে তাকে বাসায় ড্রপ করে দিয়ে আসবে। গাড়িতে বসতেই নিধি আলতো করে মাথাটা আয়নার কাঁধে রাখে। আয়ানও তার হাতটা নিধির হাতের মুঠোয় নিয়ে নেয়। তারপর মৃদু স্বরে বলে ওঠে, নিধি পাখি। এতদিন পর আয়নার কণ্ঠে নিধি পাখি নামটা শুনে শিউরে ওঠে নিধি। মনের মধ্যে অদ্ভুত ভালো লাগে এসে জমা হয়। আলতো কণ্ঠে বলে, মাফ করে দিও আমায় নিধি পাখি, অনেক কষ্ট দিয়েছি তোমায়, ভালোবাসি নিধি পাখি। আমিও ভালোবাসি প্রিয়। আদ্র নিধর লাশটার সামনে নির্বাক হয়ে বসে আছে ইনায়েত। সে যেন অনুভূতিহীন। তারই সামনে স্পন্দন আদ্রকে মেরে ফেলতো। সে তো সবসময় এই খুনাখুনি থেকে 10 হাত দূরে থাকতো। তবে আজ এসব কি? স্পন্দন এগিয়ে এসে ইনায়েতের গলায় কাটা জায়গায় হাত রাখতে ছিটকে সরে যায় ইনায়েত। স্পন্দন ভ্রু কুঁচকে তার দিকে তাকালে বলে ওঠে, আপনি আমায় ছোবেন না। আপনি একজন খুনি, আর আপনি তো একজন মাফিয়া। স্পন্দন খুব ভালো করেই বুঝতে পেরেছে যে ইনায়েত এখনও শকটের ভেতর রয়েছে, আর সেই ফোবিয়াও কিছুটা পড়েছে। ইনায়েতকে বারবার বোঝানোর পরও সে একই প্রলাপ বারবার বকে চলেছে। এক পর্যায়ে না পেরে স্পন্দন ইনায়ের ঠোঁট দুটো নিজ দখলে নিয়ে নেয়। আকস্মিক ঘটনায় ইনায়েত একদম বিড়াল ছানার মতো চুপটি মেরে যায় আর চোখ দুটো আবেশে বন্ধ করে ফেলে। মিনিট 5 পর স্পন্দন ইনায়েতের ওষ্ঠদয় ছেড়ে দেয়। এতক্ষণে ইনায়েত শান্ত হয়ে গিয়েছে। এদিকে ইনায়েত চুপ হয়ে গেলেও চোখ দিয়ে অনবরত টুপটুপ করে জল গড়িয়ে পড়ছে। স্পন্দন আলতো করে তার হাতটা ইনায়েতের গালে রেখে বলে ওঠে, ইনায়েত। ইনায়েত কিছু না বলে সোজা হয়ে দাঁড়িয়ে যায়, আর কিছু না বলে বাইরের দিকে হাঁটা শুরু করে। স্পন্দন শুধু ইনায়েতের যাওয়ার পরে তাকে দীর্ঘশ্বাস ফেলে, কেননা সে খুব ভালো করেই জানে তার প্রেয়সীর মনে পাহাড় সমান অভিমান জমা হয়েছে, আর সেই অভিমান ভাঙতেও প্রচুর কাঠখড় পোড়াতে হবে। গাড়ি চলছে আপন গতিতে। বাইরের শোষ ঠান্ডা হাওয়া এসে ছুঁয়ে দিয়ে যাচ্ছে বারবার ইনায়েতকে, কিন্তু তার মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া নেই। মুখটা গম্ভীর করে বসে আছে আনমনে। এদিকে স্পন্দন আর চোখে কিছুক্ষণ পরপর ইনায়েতের দিকে তাকাতেই বুকটা মোচড় দিয়ে উঠল স্পন্দনের, কেননা তার প্রেয়সীর চেহারায় এক আকাশ কালো মেঘেরা জমা হয়ে এসেছে। বাড়িতে ফিরতেই রাত প্রায় 3টে বেজে যায়। বাড়ির সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে। মেইন দরজাটা আস্তে আস্তে করে খুলে স্পন্দন, মিসেস সাবিনা এবং মিসেস সাদাত অর্থাৎ স্পন্দনের বাবা সকলেই ঘরে চিন্তিত হয়ে বসে আছেন, অপেক্ষা করছেন স্পন্দন আর ইনায়েতের জন্য। মিসেস সাবিনা ওড়না দিয়ে চোখের জলগুলো আড়াল করে বলে ওঠে, ছেলেটা সে কখন বেরিয়েছে, এখনো বাড়িতে ফেরার নামগন্ধ নেই। না জানি ইনায়েতকে আদৌ পেয়েছে কিনা। কি যে হচ্ছে। হ্যালো বন্ধুরা, যারা যারা আমাদেরকে ভালোবাসেন তারা সবাই প্লিজ ফেসবুকে গিয়ে আমাদের নিউজ ডায়েরি ফেসবুক পেজটাকে ফলো করে আসবেন। প্লিজ আমাদের সাথে কথা বলতে চাইলে ফেসবুকে গিয়ে আমাদের নিউজ ডায়েরি ফেসবুক পেজে ফলো দিয়ে পেজে মেসেজ করবেন। অবশ্যই রিপ্লাই দেব ইনশাআল্লাহ।